এইটা আমাদেরকে দেখতে হবে। এবং এইটা তার চালু করলেন বেশি দিন আগে না, 3-4 মাস আগে। এর আগে কখনোই এটা নিয়ে আলোচনা হয়নি, কোন পর্যায়ে আলোচনা হয়নি। বুদ্ধিজীবীরা, সুশীল সমাজ তারাও কথা বলেনি। এখন হঠাৎ করে আনুপাতিক ভোট এইটা দিতে হবে, জোর জবরদস্তি। এটা ছাড়া তারা মানবেন না, নির্বাচনে যাবেন না। ভাই, এইরকম তো কথা ছিল না। এদেশের মানুষ জানে আপনার এখানে কে জনপ্রতিনিধি আপনারা করবেন। সেই ব্যক্তিকে যদি আপনারা না চেনেন, তাহলে ওই ভোট একটা দলের নামে বা দলের প্রতীকের নামে ভোট দিয়ে আপনারা কাকে ভোট দিবেন? আপনারা সেই ব্যক্তিকে ভোট দিবেন যে আপনার সুখে দুঃখে আনন্দ বেদনায় আপনার কাছাকাছি, আপনার পাশাপাশি যারা থেকেছে, আমরা তাকেই তো ভোট দিবেন। কিন্তু পিয়ার পদ্ধতিতে সেটা নয়। হয় কোন দলকে দিতে হবে, তাহলে দলের নামে প্রতীকটি, তারপরে কেন্দ্র থেকে বাছাই করে দেবে। তো এইটা তো মানুষ পরিচিত নয় এই ধারণার সাথে। কিন্তু বিএনপি রাজনৈতিক দল এটা নিয়ে একেবারে মামার বাড়ির আবদার শুরু করে দিয়েছে। আমার কথা হলো যে আলোচনা করুন, মানুষ জানুক। কিন্তু এদেশের মানুষ 16 বছর আপনার অবাধ সুষ্ঠু নির্বাচন করতে পারেনি, ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারেনি, ভোট কেন্দ্রে বিচরণ করেছে চতুষ্পদ জানোয়ার, গরু, বাছুর, ছাগল, কুকুর ছাড়া আর কেউ যায়নি। আজকের যারা নতুন প্রজন্ম, যাদের 30 বছর বয়স, তারা ভোট কি জিনিস তারা দেখেনি। তাহলে তো আগে আমরা যে পদ্ধতিতে করে এসেছি সে পদ্ধতি এই মানুষ অভ্যস্ত, সেটাই চালু হোক। আর ওটা এতই আপনার অবধারিত হয়ে গেল, তারা পার্শ্ববর্তী দেশ ভারত, সর্বোচ্চ গণতান্ত্রিক বড় দেশ আমেরিকা, ইংল্যান্ড, যেখানে 800 বছরের গণতন্ত্র, তাদের ওখানে তো পিয়ার পদ্ধতি চালু হয়নি, তারা তো পিয়ার পদ্ধতি অবলম্বন করেনি। আপনারা কেন এই জেদাজেদির মধ্যে আপনারা আছেন? তারা এই আন্দোলনের মাধ্যমে কিছু অর্জন করেছে। সেই অর্জনটা কি? 16টা বিশ্ববিদ্যালয় তারা দখলে নিয়েছেন তাদের ভাইস চ্যান্সেলর। এবং শোনা যায় যে সচিবালয় বিভিন্ন প্রশাসনে তাদের লোকজনকে বসিয়েছে। এবং এই কারণে এই অর্জন যাতে হাতছাড়া না হয়, যদি বিএনপি জিতে যায় তাহলে তো আমাদের এই লোকগুলো যেভাবে সেট আপ করেছি সেটা তো থাকবে না। আরে এই ভয় থেকেই কি তারা এখন এই পর্যায়ে এসছে? কবে তাদের দলের জনপ্রিয়তা বাড়বে এই কারণে নির্বাচন প্রলম্বিত করতে চান। তাহলে হাসিনার সাথে যারা এই কথা বলছেন পার্থক্য কি ছিল? হাসিনা নির্বাচন দিতে চাইনি, কারণ তিনি গণবিরোধী হয়েছে, তিনি নির্বাচন ধ্বংস করেছে, তিনি বহুদলীয় গণতন্ত্রকে কবরস্থানে পাঠিয়েছে, তিনি স্বাধীন আদালতকে ধ্বংস করেছে, তিনি তার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে যা বলতো আদালত সেইটাই তার রায় ঘোষণা করতো। সেই বিভীষিকাময় অন্ধকার আবার যেন পুনরাবৃত্তি না হয় সেটা আমাদেরকে দেখতে হবে, সেটা বুঝতে হবে। আপনারা যারা এই কথা বলছেন তারা তো আমার মনে হয় শেখ হাসিনার সেই বক্তব্যেরই বা সেই দুঃশাসনের পুনরাবৃত্তি করতে চান। তাহলে কি সমাজের মধ্যে কোন চরমপন্থা অথবা অন্য কোন শক্তির প্রত্যাশা করছেন আপনারা? আপনারা এখন যে গণতান্ত্রিক যে পরিবেশ, সেই গণতান্ত্রিক পরিবেশকে ব্যাহত করার জন্য, ব্যাহত হলে, এই পরিবেশ ক্ষতিগ্রস্ত হলে আমরা নির্ভয়ে কথা বলছি। এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে আমাদেরকে র্যাব গ্রেপ্তার করবে না, পুলিশ গ্রেপ্তার করবে না, যেটা 15-16 বছর শেখ হাসিনার আমলে এই সংশয় ছিল। কোথাও দিকে গিয়ে আমরা কোনো সমাবেশ মিছিল করতে পারিনি। প্রত্যেকটা জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী হায়নার মতো সেখানে ঝাঁপিয়ে পড়েছে, গ্রেপ্তার করছে, কোনো ওয়ারেন্ট নেই, কোনো মামলা নেই। এইরকম পরিস্থিতির মধ্যে তারা নিয়ে গেছে। তো আজকে যদি আপনারা ওই যে শর্ত দিয়ে নির্বাচনে যাবেন কি যাবেন না এটা যদি বলতে চান, তাহলে তো আমরা যে অর্জন করেছি সবাই মিলে, যে আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন, একটি গণতান্ত্রিক পরিবেশ, আমরা স্বাধীন বিচার ব্যবস্থা, আইনের শাসন এবং মুক্ত কণ্ঠে কথা বলার যে অধিকার, সেই অধিকার নিশ্চিত করার যে চিরায়ত গণতন্ত্র, যে প্রকৃত গণতন্ত্র, সেইটা প্রতিষ্ঠার জন্যই তো আমাদের এই লড়াই। সেটা তো হবে না। এইভাবে যদি টানা হেঁচড়া করতে থাকেন তাহলে অবশ্যই চরমপন্থা উগ্রবাদের আপনার জন্ম নেবে। আর আরেকজন তো বসে আছেন পার্শ্ববর্তী দেশে। আজকে এই সংবাদপত্রের খবর যে এখানকার একজন ব্যবসায়ী, যাকে সমস্ত ব্যাংকগুলো, বেসরকারি ব্যাংকগুলো সেটা দিয়ে দিতে, চট্টগ্রাম, এ সালমের নাম শুনেছেন না?
সেই এসালন তাকে ২৫০০ কোটি টাকা দিয়েছে এবং আরো ২০০০ কোটি টাকা তিনি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আমার কথা না, আজকে খবরের কাগজ খুলে দেখুন, তাহলে এই যে এত টাকা, এই টাকা উনি কি করবেন? নিশ্চয়ই দেশের অভ্যন্তরে অন্তর্ঘাত, নাশকতা, দেশের মধ্যে নানা ধরনের অপকর্ম করার চেষ্টা করবেন। এই লোকগুলোকেই তিনি তৈরি করেছিলেন 15 বছরে 16 বছরে, যে জনগণের সব টাকা, এই টাকা একজনকে দিয়ে দিবে এবং তার যখন দরকার হবে, সে যখন বিপদে পড়ে যাবে, দেশে থাকতে পারবে না, তখন সে টাকা দিবে। এখন তো বাস্তব, এসালন ২৫০০ কোটি টাকা দিয়েছে, আরো ২০০০ কোটি টাকা দেবে, এটা প্রতিশ্রুতি দিয়েছে। এবং মক্কা অথবা মদিনায় সেখানে বেশ কিছু আওয়ামী লীগের লোক গেছে, সেখানে তার সাথে আলাপ আলোচনা হচ্ছে, সেখানে একটা বিল্ডিং কেনা হবে না, সেখানে একটা অঘোষিত আওয়ামী লীগের অফিসের মতো থাকবে। তো এগুলো কিসের আলামত? শেখ হাসিনা আবার তার মহিমের সিংহাসন ফিরে পেতে চান, শেখ হাসিনার আবার সেই দুর্বৃত্তের শাসন তিনি ফিরে পেতে চান। উনি এই দেশে তার জমিদার ছিলেন, তিনি কোন নির্বাচিত গণতান্ত্রিক প্রধানমন্ত্রী ছিলেন না, তার জমিদারি হাতছাড়া হয়েছে, এই জন্য তিনি মরিয়া হয়ে গেছে, মরিয়া হয়ে গিয়ে নানা ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করছে। আর যে দেশে গেছে, শেখ হাসিনার নাম তো শেখ হাসিনা, এটা তো মুসলমান নাম, তিনি বাংলা ভাষী এবং শেখ হাসিনা মুসলিম না। ভারতে যারা বসবাস করছে দীর্ঘদিন ধরে বাংলা ভাষী মুসলমান, তাদেরকে বাংলাদেশি বলে সেইখান থেকে খেদিয়ে দেওয়া হচ্ছে, সেইখান থেকে বের করে দেওয়া হচ্ছে, তাদের সেখানে কোনো জায়গা নাই, বলছে এরা বাংলাদেশ থেকে এসছে। এবং ভারতের একজন প্রখ্যাত অর্থনীতিবিদ, আন্তর্জাতিক সম্মান যিনি নিয়ে এসছেন, অমর্ত্য সেন, তিনিও বলছেন যে আমাকে যে কোনো দিন বাংলাদেশি বলে ওই দিল্লির সরকার বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে। এই পরিস্থিতি সেখানে। বাংলাদেশি একজন ছেলে, সে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ে, এই 2-3 দিন আগে তাকে দোকানদাররা পিটিয়েছে। আরে বিদেশি নাগরিক থাকলে তো নিরাপত্তা দিবে সেইখানকার সরকার, সেই অধিকার নেই যারা বাংলা ভাষী মানুষ বা বাংলা ভাষী মুসলমানদের। কিন্তু শেখ হাসিনাকে তারা জামায় আদর করে সেখানে পালন করছে, শেখ হাসিনা সেখান থেকে ভিডিও বার্তা দিচ্ছে, শেখ হাসিনা সেইখান থেকে বাংলাদেশের ভিতরে নাশকতা করার জন্য বিভিন্ন নির্দেশ দিচ্ছে। এটা কি করে সম্ভব? এটা তো দিল্লির সরকারের দ্বিচারিতা, ডাবল স্ট্যান্ডার্ড নীতি। শেখ হাসিনা বাঙালি মুসলমান হলে তাকে জামায় আদরে রাখছে, আর অন্যান্য সাধারণ বাংলা ভাষী মুসলমান যারা বাপ দাদার আমল কি 14 পুরুষ ধরে যারা পশ্চিম বাংলায় বসবাস করে, তাদেরকে তিনি বাংলাদেশি বলে জোর করে সেখান থেকে পুশিং করাচ্ছেন বাংলাদেশি। এই পরিস্থিতি চলছে।